আসসালামু আলাইকুম, ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফাইনাল ইয়ার পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক ক্লাস করব। আর আপনারা তো যারা ফাইনাল ইয়ারের পরীক্ষা দিবেন, আপনার 8 তারিখ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এখন এই 8 তারিখ যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কিভাবে খাতায় লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, আপনারা যে কিছু কমন মিস্টেক করে থাকেন যেগুলোর জন্য খাতায় নাম্বার কম আসে বা খাতা বাতিল হয়ে যায়, হ্যাঁ, এইসব বিষয় নিয়ে নিয়ে আলোচনা করা হবে। থিওরি কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, এই জিনিসগুলো মোটামুটি আপনাদের জানা আছে, যেহেতু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এরকম ক্লাস আপনারা করছেন। তারপরেও পরীক্ষার আগে আমি এবার আপনাদের কিছু মনে করাই দিতে চাই। যেমন খাতায় কোন জায়গায় কি লিখতে হবে না লিখতে হবে এগুলো সবার জানা আছে, তারপরেও আরেকবার একটু রিমেম্বার করে দেওয়া। আর আপনাদের যদি যে কোনো ছোটখাটো প্রশ্ন যদি থাকে, সেই বিষয়গুলো আপনাদের আহ উত্তর দেওয়া, এটাই আসলে আজকের ক্লাসের উদ্দেশ্য। আপনারা যারা লাইভে আছেন বা জুমে আছেন, যারা জুমে আছেন তারা একটু কষ্ট করবেন। এই এই ক্লাসটা যে হচ্ছে একটু আপনাদের মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিবেন। আর যারা লাইভে আছেন তারাও একটু শেয়ার মেনশন করবেন, যাতে অন্যরাও এই ক্লাসটা দেখে নিতে পারে। অনেকেরই উপকার হতে পারে, কারণ অনেকে ভুলে গেছে বা অনেকে জানে না, নিয়ম নীতিগুলো জানে না, সেগুলো একটু জেনে নিবে। আমি একটু আপনাদের কাছ থেকে একটু সময় নিব, যেহেতু এটা অনেক স্টুডেন্টরা এখানে ক্লাস করবে, তাদেরকে এই লিঙ্কটা একটু আমি দিতে একটু সময় লাগবে। আপনারা এর মাঝে একটু শেয়ার করেন, মেনশন করেন, এবং আপনারা কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন সেটা একটু কমেন্টে জানাতে পারেন, বা কোন কলেজে থেকে ক্লাস করতেছেন। আপনারা কথা কি স্পষ্ট শুনতে পারতেছেন কিনা এটা একটু জানাবেন। আজকের ক্লাসের যে টপিকসগুলো নিয়ে আলোচনা করবো এগুলো আপনি মোটামুটি জানেন, ক্যাপশনে দেওয়া আছে। থিওরি, মূলত থিওরি সাজেশন বা থিওরি কিভাবে লিখবেন খাতায়, কিভাবে লিখলে থিওরিতে ভালো নাম্বার পাওয়া যায়, এটা মেইন উদ্দেশ্য। এরপরে আপনার খাতায় কোন ছোট ছোট মিস্টেক গুলো হইতে পারে সেগুলো একটু মনে করে দেওয়া। আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো উত্তর দেওয়া। থিওরি শর্ট সাজেশন বিষয়টা কি সেটাও একটু ক্লিয়ার করা। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা হবে। আমি আপনাদের যে ফ্রি ক্লাসের কিছু গ্রুপ আছে সেখানে আমি সেই এই লিঙ্কগুলো একটু দিয়ে দিতেছি, যাতে আপনারা পরবর্তীতে যখন সময় সুযোগ থাকে ভিডিওটাও দেখে নিতে পারবেন। যে এমন হতে পারে অনেকে ক্লাসটা এখন করতে পারতেছে না, পরবর্তী দেখে নিবে, এরকম হয় অনেক সময়, সেই সুযোগটাও থাকতেছে। আপনারা কি লাইভে যারা আছেন, জুমে তারা যারা থাকে, এরা স্পষ্ট সুন্দর ক্লিয়ার সাউন্ড পায় এবং সুন্দর ভিডিও দেখতে পারে, কিন্তু লাইভের শব্দগুলো অনেক সময় সুন্দর আসে না। আপনারা কি শব্দ শুনতে পারতেছেন কিনা একটু বলবেন, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বলবেন। আচ্ছা, শুরু করে দিলাম। আপনাদের ক্যাপ্টেন গ্রুপে এটা দিয়ে দিই, যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারাও যাতে দেখতে পারে। ক্যাপ্টেন গ্রুপ, আপনাদের এখানে গ্রুপ ক্যাপ্টেন কেউ থাকলে এ- আপনাদের নিজ নিজ গ্রুপে একটু দিয়ে দেন। আচ্ছা, শুরু করে দিলাম। আচ্ছা, আমরা মূলত এইগুলা জানি, তারপর সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি, হ্যাঁ?
এখানে বড় হাতের আপনার নাম লিখবেন। আপনার এডমিট কার্ডে এরকম নাম দেওয়া আছে, যেমন ধরেন একটা এডমিট কার্ডের এখানে ধরেন যার নাম আছে, নাম তো দেখা যাচ্ছে না, মিস্টার এক্স মিস্টার ওয়াই বড় হাতের লিখতে হবে। এগুলো আমি সংক্ষেপে শেষ করে দিব। বড় হাতের নাম্বার নাম লিখবেন। এই যে এখানে একটা খাতায় নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আপনার জরুরি, এটা আপনাদের সিগনেচার শিটে উঠাতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনাকে পরীক্ষা কোড, পরীক্ষা কোড প্রশ্নেও দেওয়া থাকে, আপনার এডমিটেও দেওয়া আছে, হ্যাঁ। যেমন পরীক্ষা কোড যদি আপনি ফাইনাল ইয়ারে পড়েন তাহলে পরীক্ষা কোডটা এডমিটে দেওয়া আছে। এক্সাম এখানে দেওয়া আছে, এই যে এক্সামিনেশন কোড, হ্যাঁ। আপনার এডমিটও দেওয়া আছে, আবার প্রশ্নও দেওয়া থাকে। আচ্ছা, এরপরে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আপনারা লিখবেন, এগুলো আপনারা জানেন, হ্যাঁ। এরপর পত্র কোড, এটা তো হলো আপনার যে পরীক্ষাটা হচ্ছে, ধরেন সামনে অ্যাকাউন্টিং থিওরি, এটার একটা কোড আছে, সেটা আপনার এডমিটেও দেখা আছে, আবার প্রশ্ন পাওয়া যায়। আপনি প্রশ্ন দেখেই উঠাবেন, কারণ কি আপনি তো অনেক স্টুডেন্ট আছে কোন দিন কোন পরীক্ষা এটাও জানে না। সো এটা বললে তো সমস্যা, প্রশ্ন পাওয়ার পরে লিখলেও ভালো। এই জায়গায় লিখার দরকার নেই, এখানে হলো আমাদের যে টিচাররা থাকবে উনি স্বাক্ষর করবেন, তারিখ দিবে। এটা হলো উপরের অংশ। এই নিচের অংশে আপনাদের কোনো কাজ নাই, এখানেও কোনো কাজ নেই, শিক্ষকের কাজ। আমি একটু সংক্ষেপে করে বলে ফেলতেছি, এগুলো তো আপনারা মোটামুটি জানেন, তারপর বলতেছি। এখানে আপনার কোনো কাজ নাই, এখানে কিচ্ছু করতে হবে না আপনার। এখানে শুধু প্রথম পৃষ্ঠাতে আপনার পরীক্ষা, পরীক্ষা কি পরীক্ষা দিতেছেন, আপনি বিবিএ পরীক্ষা দিতেছেন, কত সালের, 2023 সালের পরীক্ষা দিচ্ছেন, এটা প্রশ্নপত্রে লেখা আছে আপনার, এডমিটও লেখা আছে কত সালের পরীক্ষা দিচ্ছেন, কি পরীক্ষা দিচ্ছেন, বিবিএ অনার্স যে পরীক্ষা দিচ্ছেন। আচ্ছা, বিষয়, বিষয় হলো আপনার হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স, এটা কিন্তু অ্যাকাউন্টিং থিওরি বা মানব সম্পদ ব্যবস্থাপনা এটা কিন্তু বিষয় না। বিষয় শিরোনাম হলো আজকে যে পরীক্ষাটা হচ্ছে, ওইটা হলো বিষয় শিরোনাম, হ্যাঁ। এটা বিষয় শিরোনাম, যেমন অ্যাকাউন্টিং থিওরি, ওটা প্রশ্নেও দেওয়া আছে বিষয় শিরোনামটা, হ্যাঁ। বিষয় কোড প্রশ্নেও দেওয়া আছে বা আপনার এডমিটেও দেওয়া আছে, এই যে এটা হলো বিষয় কোড। আমি সংক্ষেপে বলতেছি যেহেতু এইগুলো জিনিসগুলো আপনাদের জানা আছে, ফোর্থ ইয়ারে পড়েন। পরবর্তীতে তারিখ, যে তারিখের পরীক্ষা এই তারিখে লিখবেন। আচ্ছা, এখন এখান থেকে শুরু হবে আপনার, এখানে স্কেল করে নেবেন এইভাবে, এইখান থেকে এইভাবে একটা স্কেল করে নেবেন, আর খাতার এই অংশটা ভেজে ভাঁজ করে নেবেন, যে এই এই অংশটা ভাঁজ করে নেবেন, হ্যাঁ। ভাঁজ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে আপনাদের হাতে পিন না ঢুকে, যদি পিন থাকে, পিন তো থাকে না সাধারণত, সেলাই থাকে। আচ্ছা, এখন এই অতিরিক্ত খাতা, অতিরিক্ত খাতার এই অংশগুলো না লিখলেও চলবে, কারণ আমাদের হাতে সময় থাকে না। এই জন্য এই জায়গাটা অতিরিক্ত পেজ নিলে এই অংশটা ফিল আপ না করলেও চলবে, আপনার মন চাইলে করতে পারেন, আমাদের হাতে সময় থাকে না, এই জন্য করবো না। ক্রমিক নাম্বার, এই যে নাম্বার দেওয়া আছে এটা খুব জরুরি, এটা খাতার শেষ পেজে উঠাই দিতে হবে। এই যে এই জায়গায়, এই জায়গায় উঠাই দিতে হবে, খাতাটা সাথে করে নিয়ে যাবেন, হাতে করে নিয়ে যেয়ে খাতাটা নিয়ে এখানে নাম্বারটা উঠাবেন। উঠানোর পরে আপনার যে এই রুমে যে স্যার আছে উনি কিন্তু এই জায়গায় সাইন করে দিবেন, হ্যাঁ। সিস্টেমটা তো বুঝতে পারছেন? আচ্ছা, এইগুলো হলো খাতার ভিতরে যা আছে, এখানে সবগুলো লিখ আছে। এগুলো আজকে পড়াচ্ছি না, যেহেতু আপনার ফাইনাল ইয়ার ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য এগুলো পড়ায় দিই। এখানে স্কেল করার নিয়ম টিয়ম আপনাদের জানা আছে। এইখান থেকেই লেখা শুরু করবেন, এই জায়গা থেকেই লেখা শুরু করবেন। আচ্ছা, আপনাদের কি ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনারা কমেন্টে সেটা বলতে পারেন, যে আপনার এইটা বুঝি নাই, এটা সমস্যা, আমার এই হয়েছিল সেই হয়েছিল, এরকম কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনাদের, সেটা আমাকে বললে আমি ইনশাল্লাহ সেগুলো সমাধান করবো। আপনারা যে লাইভে আছেন, তারা একটু আপনার কোন জেলা থেকে ক্লাস করতেছেন, কথা কি স্পষ্ট আছে কিনা, এইগুলো একটু জানাবেন। আপনার বন্ধু বান্ধবের কথা জানাবেন, যে একটু মেনশন করবেন, শেয়ার করবেন, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের কমেন্ট সবগুলোই পড়ার চেষ্টা করব। ফার্স্টে আপনাদের এই আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে নিই, হ্যাঁ। পরবর্তীতে কমেন্ট সবগুলা পড়ারই চেষ্টা করব। আচ্ছা, আপনারা কে কোন কলেজ থেকে ক্লাস করতেছেন আপনাদের সাথে একটু পরিচয় হই, কারণ এরপরে তো ফাইনাল ইয়ার শেষ। পরবর্তীতে আর মাস্টার্সে তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ছাড়া অন্যদের সাথে আর দেখা সাক্ষাৎ হবে না। আচ্ছা, যেগুলো আপনাদের পরীক্ষা হলে নিয়ে যেতে হবে, পরীক্ষার্থীদের পরীক্ষা হলে যেসব জিনিসপত্র নিয়ে যাবেন, এই জিনিসটা মূল এডমিট কার্ড নিয়ে যেতে হবে, কিন্তু ফটোকপি না। রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি নিয়ে যেতে হবে। এগুলো যদি না নিয়ে যান আবার বাসায় দৌড়ায় যায় নিয়ে আসবেন, কারণ কি এটা ছাড়া পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। যদি স্যার আপনার পরিচিত থাকে তাও লাভ হবে না, কারণ কি জানেন না, এখন তো স্ক্যান হয়, মোবাইল দিয়ে স্ক্যান করে, এই খাতা আর রেজিস্ট্রেশন কার্ড একসঙ্গে থাকে, এই যে যে খাতার যে অংশটা
উপরে এই যে এই অংশটা এখানে, এই যে এটা কিউআর কোডটা স্ক্যান করে। হ্যাঁ, সো আপনার এডমিট কার্ড এরকম একটা আছে। হ্যাঁ, সো আপনার এটাকে নিয়ে যেতে হবে। কলম নিয়ে যাবেন বেশি করে, যাতে কলম যাতে শেষ না হয়ে যায়। শেষ হয়ে গেলে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে, কেউ আপনাকে হেল্প নাও করতে পারে। পেন্সিল রাবার নিয়ে যেতে পারেন, কারণ ম্যাক্সিমাম অঙ্ক পরীক্ষায় চিত্র থাকতে পারে, আপনার গ্রাফ থাকতে পারে। স্কেল অবশ্যই নিয়ে যাবেন, মানুষ এটা দিবে না। ফাইল নিয়ে যেতে পারেন। হাত ঘড়ি অবশ্যই নিয়ে যাবেন, কারণ আপনাকে বিবিএতে ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে সময়ের জ্ঞানটা থাকতে হবে। এই সময়ের জ্ঞান না থাকলে 80 আনসার করে আসতে পারবেন না। খাবার পানি লাগবে না, পারলে নিয়ে যাবেন। আপনার প্রয়োজন হলে স্কেল নিয়ে যেতে পারেন। আরো প্রয়োজনীয় যে জিনিস লাগে, যেমন ধরেন ক্যালকুলেটর যদি লাগে নিয়ে যাবেন। আচ্ছা, প্রথম পরীক্ষার আগে একটু বেশি করে যেতে হবে, আগে যেতে হবে, কারণ সিট প্ল্যান থাকে, সেটা বের করতে হয়। বড় বড় কলেজে দূরে দূরে সিট পড়তে পারে। পরবর্তী পরীক্ষায় 30 মিনিট আগে গেলেও হবে, কিন্তু যেসব কলেজগুলোতে বারবার সিট ফেলায় ওসব কলেজে কিন্তু আপনার আগে ভাগে যাওয়া একটু উচিত। হ্যাঁ, কারণ আমাদের খাতা আপনাকে 15 মিনিট আগে দিয়ে দিবে। 15 মিনিট আগে যদি আপনাকে দিয়ে দেয়, আপনি যদি বসে কিছু স্কেল করে নিতে পারেন, যেমন থিওরি পরীক্ষার জন্য, অঙ্ক পরীক্ষা না স্কেল করবেন না, থিওরি পরীক্ষাতে এরকম স্কেল করে ফেলতে পারবে প্রতি পেজে, কারণ স্কেল করার সময়টা যাতে বেঁচে যায়। আচ্ছা, এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আমি আর বেশি আলোচনা করতেছি না। এই জিনিসগুলো আরেকবার একটু সংক্ষেপে আলোচনা করে আপনাদের প্রশ্নের উত্তর দিব। খাতায় কালো কালি ইউজ করতে হবে, নীল কালি ইউজ করতে পারবেন, কিন্তু পেন্সিলও ইউজ করতে পারবেন। আর আরেকটা কথা বলে দিই, আমাকে বারবার ওরা, আমি বুঝি না এইসব ছাত্র অনার্সে পড়ে নাকি ক্লাস 2 এ 3-তে পড়ে, আমাকে বারবার এসএমএস দিয়ে বলে যে পেন্সিল দিয়ে অঙ্ক করে আসছি পরীক্ষায়। আরে বাবা, পেন্সিল দিয়ে কেন অঙ্ক করবা? করবা তো কলম দিয়ে অঙ্ক করে জীবন বাঁচতেছে না মানুষের, পাশ করতে পারতেছে না, আর তুমি পেন্সিল দিয়ে অঙ্ক করে দিয়ে আসছো। পেন্সিল দিয়ে অঙ্ক করা যাবে না, কালো কালি বা নীল কালি দিয়ে অঙ্ক করবেন। পেন্সিল দিয়ে শুধু চিত্র আঁকা যাবে, অন্য কিছু না। লেখা করা যাবে না, লেখালেখি করা যাবে না পেন্সিল দিয়ে। ঠিক আছে? বুঝতে পারছেন? সবুজ, বেগুনি, গোলাপি, বিশেষ করে মেয়েরা এইগুলা ইউজ করে। হ্যাঁ, এইগুলা ইউজ করবে না। সবুজ কালি স্যাররা দেখতে পারে, লাল কালি স্যারদের জন্য। গোলাপি বেগুনি এগুলা ইউজ করার প্রয়োজন নাই। লাল কালি, কালো কালি, নীল কালি, কালো কালি আর নীল কালি, কালো দিয়ে লিখবেন, নীল কালি দিয়ে এরকম ধরেন 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর লিখলেন। এই যে নীল কালি দিয়ে দাগ দিয়ে দিলেন, বা এটা নীল কালি দিয়ে লিখলেন, অথবা পয়েন্ট, ভূমিকা নীল কালি দিয়ে দিলেন, বা নিচে একটা দাগ দিয়ে দিন নীল কালি দিয়ে, বা এরকম পয়েন্টের বক্স নীল কালি দিয়ে দিলেন। যদি সময় থাকে নীল কালি এভাবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, যারা এই ক্লাসটা জুমে করতে পারতেছে না তাদেরকে বলেন, লাইভে ক্লাস হচ্ছে প্রায় আমার সঙ্গে 212 জন লাইভে আছেন, দেখতেছে, সিলেট থেকে দেখতেছে। যারা ইসলাম, আমি সবার কমেন্টই পড়বো, সবাই কমেন্ট করে রাখবেন। হ্যাঁ, কলম দিয়ে ছক করা যাবে, পেন্সিল দিয়ে ছক করতে পারবেন, কিন্তু আপনি পেন্সিল দিয়ে অঙ্ক করতে পারবেন না। পেন্সিল দিয়ে স্কেল করতে পারবেন, হ্যাঁ, কিন্তু খাতায়, পেন্সিল দিয়ে খাতায় লিখবেন না। পেন্সিল দিয়ে লিখতেও তো সময় চলে যাবে আপনার, স্পিডে তো লেখা যায় না। আচ্ছা, আহ গতির বিষয়টা কি, এই যে গতির কথা বলছে, অনেকেই যে কাজটা করে, এই যেগুলো ভুল করে, আমি এটা একটু সংশোধন করে দিই। অনেকেই প্রথমে আপনার খুব দ্রুত গতি, স্লোলি লেখে। প্রথম 1 ঘন্টায়, 1 ঘন্টায় সে দেখা যায় মাত্র সি সি পার্টের আপনার একটা প্রশ্ন আনসার করছে। 40 মিনিটে একটা প্রশ্ন, বা আপনার 1.5টা প্রশ্ন, ধরেন সি পার্টের 11 নম্বর প্রশ্নটা লিখতে লিখতে 1 ঘন্টা চলে গেছে। বা 2 ঘন্টায়, প্রথম 2 ঘন্টায় সি পার্টের 3টা অঙ্ক করছে, 3টা ম্যাথ করছে, বা 3টা ম্যাথ বা থিওরি লিখছে। তো বাকি 2 ঘন্টায় কি করবেন আপনি? দুইটা সি পার্টের দুইটা প্লাস বি পার্ট প্লাস এ পার্ট করতে পারবেন? পারবেন না। তা আপনার জন্য টাইম নির্দিষ্ট করা আছে, ওই টাইমের মাঝে সবকিছু শেষ করতে হবে। সেটা কি? আপনার একটা, এক এক নাম্বারের জন্য 3 মিনিট, 3 মিনিট। 80 নাম্বারের পরীক্ষা 240 মিনিট, মানে 4 আওয়ার্স। এখন যদি আপনাকে সি পার্টের একটা আনসার দিতে হয় 10 নাম্বারের জন্য, 3 মিনিট করে, 30 মিনিট, আধা ঘন্টা সময় আছে, বেশ সময়। এই 30 মিনিটে শেষ করতে হবে, যত ভালোই লিখতে পারেন না, যত খারাপই লেখেন। 30 মিনিট প্লাস নিতে পারবেন না, নিলে আপনার জন্য বিপদ হবে। শেষের প্রশ্নগুলো সুন্দর লিখতে পারবেন না। কেন কেন? আচ্ছা, বি পার্টের আমি বলে নিই। বি পার্টের 4 নম্বরের কোয়েশ্চেন, 12 মিনিট সময়, আপনি 10-এ শেষ করবেন।
12 মিনিট আছে, কিন্তু আপনি শেষ করবেন 10-এ। 2 মিনিট সেভ করবেন, রিভিশন দিতে হবে। এ পার্টের একটার জন্য আপনি 3 মিনিট সময় পাবেন, 30 মিনিট পাবেন এ পার্টের জন্য। আপনি চেষ্টা করুন 20 মিনিটে শেষ করতে, এখানে 10 মিনিট বাঁচাতে হবে। কেন এত সময় লাগবে? খাতায় সাইন করতে হবে না? হাজিরা খাতায় হাজিরা শিট আছে, ওইখানে লিখতে হবে। আপনার খাতা নিতে হবে, সেলাই করতে হবে, ওখানে নাম নাম ইয়ে লিখতে হবে। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে, হ্যাঁ, রিভিশন দেওয়ার প্রয়োজন হতে পারে। এই জন্য টাইম কিছুটা কিছুটা আপনি সেভ করে রাখবেন, হাতে রাখবেন। তাই এই টাইম মেনটেন যে ভালো করতে পারে সে ভালো নাম্বার পাবে। যদি টাইম মেনটেন ভালো না হয়, আপনি ধরে নেন পরীক্ষা খাতায় 3টা সি পার্ট খুব ভালো করে লিখছেন, 3টা সি পার্ট, বা আপনি মোট 70% আনসার করছেন, বা ভালো করে 65% আনসার করছেন, 65 ভালো করে আনসার করছেন। আপনাকে যদি 70% নাম্বার দেয়, হয়তো বা আপনি 45 পাইতে পারেন। আর কেউ যে 80% আনসার করে আসছে, 60% নাম্বার দেয়, 6 করেও দেয়, সে কিন্তু 48 পেয়ে যাবে। তো এই জন্য আপনি যদি বেশি আনসার করেন বেশি নাম্বার পাবেন। এই জন্য সব সুন্দর করে লিখতে হবে না, আপনাকে গড়ে সব ভালো লিখতে হবে। আচ্ছা, সব প্রশ্নের উত্তর করে আসবেন, যেটা আমি মাত্র বললাম। সময় আন্তা আপনার যদি না পারেন তাও আন্তাজি লিখে আসবেন। এটা আমি শেষের দিক দিয়ে থিওরি লেখার নিয়মটা যখন বলবো এখানে, তখন বলে দিয়ে আসবো যে সব কিছু কিভাবে আনসার করে আসবেন। আচ্ছা, এখনই বলে দিই, পরে যদি মনে না থাকে। সব আনসার করে আসতে হবে। যেমন থিওরি পরীক্ষা, যে কোনো একটা থিওরি পরীক্ষা, সি পার্টের আপনার 3টা কমন পড়ছে, সি পার্টের 8টার মাঝে 5টা দিতে হয়। সি পার্টে করে দিতে হয় 5টা, এর মাঝে 3টা কমন পড়ছে, 30 আনসার করছেন। 2টা কমন পড়ে নাই, এখন কি করবেন? ছেড়ে আসবেন পরীক্ষায়? না, বানায় হলো যেটা পড়ে গেছিলেন। ধরুন পড়ে গেছেন একটা হলো আপনার হলো ব্যবসার গুরুত্ব, পরীক্ষায় আসছে হলো আপনার ব্যবসার প্রতিকূলতা। এখন গুরুত্ব থেকে প্রতিকূলতা বানায় হলো প্রয়োজনে লিখবেন, লিখে হলো সব আনসার করে আসবেন। আনসার করে আসলে কি লাভ এটা বলি। ধরেন আপনি সি পার্টের 5টা প্রশ্ন আনসার করছেন, আপনাকে 3টা পারেন, 3টা ভালো পারছেন, 8 করে পাইছেন, 24। 2টা পারেন না, কিছুই পারেন না, স্যার তো ভিক্ষা হইলে নাম্বার দিবে, ভিক্ষা নাম্বার আগে লিখছে যেহেতু দিতে তো হবে, 4 করে দিল 8, তা পেয়ে গেলেন 32। কিন্তু একজন যদি এটা না লেখে, ছেড়ে আসে, পারে না বলে, তাহলে সে কিন্তু 24 পাবে। আপনাদের ফেল করার মূল কারণ এইটি, 90% স্টুডেন্টই ফেল করে পরীক্ষায় আনসার করে আসে না। আনসার করলে নাম্বার কিছু না কিছু স্যাররা দেয়। এই যে ধারাবাহিকতা অনেকে জানে না, ফাইনাল ইয়ারে পরে ধারাবাহিকতা জানেন। আপনারা জানেন ধারাবাহিকতা? ধারাবাহিকতা হলো প্রশ্নটা এইভাবে থাকে, আমি একটু দ্রুত যাচ্ছি কারণ যেহেতু আপনার ফাইনাল ইয়ার, সব জানেন। প্রশ্নটা থাকে এইভাবে: 1 নং এর ভিতরে ক খ গ ঘ লিখে অনেকগুলো থাকে, হ্যাঁ, 12টা থাকে, 10টা দিতে হয়। 2 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 2 থেকে 9 হলো বি পার্ট। আর সি পার্টে থাকে 10 থেকে 17 পর্যন্ত। এখানে 8টা, এখানে 8টা, এখানে আপনার থাকে হলো 11টা বা 12টা মনে থাকে। এখানে 10টা আনসার করতে হয় পরীক্ষায়, এখানে দিতে হয় 5টা, এখানে দিতে হয় 5টা। আপনারা এগুলো জানেন। এখন পরীক্ষায় কিভাবে আনসার করতে হয়? বেস্ট বেস্ট হলো প্রথমে প্রথম পেজেই এ বিভাগ, ক বিভাগ, ক প্রশ্নে ক বিভাগ লিখে 1 নং প্রশ্নের উত্তর। ক নাম্বারটা পারেন লিখলেন, খ নাম্বারটা পারেন লিখলেন, গ পারেন না, জায়গা খালি রাখেন, এতটুকু জায়গা খালি রাখেন, লিখে খ নাম্বারটা লিখেন। আপনি মনে করতেছেন না ঘ পর্যন্ত গেলেন, আপনি যেটা আনসার করবেন না, আপনার তো অপশন 2টা বেশি থাকবে, যেটা আনসার করবেন না ওটা খালি রাখেন, রেখে বাকিটা ধরেন আপনি ঘয় আনসার করবেন না, বা চ আনসার করবেন, 2টা বাদ দিচ্ছেন মাঝখানে, চর পর ছ। এখানে যেটা পারতেছেন না খালি রাখেন। আপনার ফ্রেন্ড যদি বা কারো কাছ থেকে দেখা দেখি করে লিখতে পারেন, লিখলেন, বা পরে মনে হলো লিখলেন। এইভাবে সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। 1 নং প্রশ্নের উত্তর লিখলেন সবগুলো। এখন লিখবেন বিভাগ, এইভাবে লিখলে নাম্বার আসবে। আর যদি উল্টাপাল্টা করেন কিভাবে লিখলে নাম্বার আসবে না, আমি এটা বলে দিব আপনাদের। খ বিভাগে 9টা প্রশ্ন, 8টা প্রশ্ন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 8টা প্রশ্ন আপনাকে দিতে হবে 5টা। বেস্ট সবচেয়ে ভালোটা পারেন হলো 8 নাম্বারটা।
লিখবেন 8 নং প্রশ্নের উত্তর। এরপরে ভালো পারেন 5 নাম্বার, সবচেয়ে ভালো যেটা পারেন এটা আগে লিখবেন, এমন না যেটা কম পারেন সেটা আগে লিখবেন, ভালো যেটা পারেন আগে লিখবেন। আপনি পারেন কত নাম্বার? 5 নং। 5 নং প্রশ্নের উত্তর। এখানে 8 5 3 1 উল্টাপাল্টা করতেছেন, এতে সমস্যা না, কিন্তু এই বিভাগের ভিতরেই লিখতেছেন। এখানে 5টা আপনি যেমন মন চায় এভাবে দিবেন। পরে লিখবেন বিভাগ গ, লিখে সবচেয়ে ভালো পারেন, এখানে সবচেয়ে ভালো পারেন 10 11 12 13 14 15 16 সবচেয়ে ভালো পারেন 16 নাম্বারটা। 16 নং প্রশ্নের উত্তর, 13 নং প্রশ্নের উত্তর, 10 নং প্রশ্নের উত্তর। আপনি যেভাবে পারেন উল্টা পাল্টা মন চাইছে এইটার পরে এটা 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 লিখলেন, ওকে, নাম্বার পাবেন। যদি প্রয়োজন হয় যে না আমি ঘ খ বিভাগটা পারি না, আমি খ বিভাগের জায়গায় গ বিভাগটা আগে করবো। গ বিভাগের 5টা প্রশ্ন আমি লিখবো, যে ব্যাপারই লিখতেছি। লিখলাম বিভাগ খ, লিখে 5টা প্রশ্ন আনসার দিলাম। এইভাবে দিলেও হবে, গ বিভাগ উপরে লিখলেন, ক বিভাগ সবার শেষে লিখলেন, হবে। বাট এটা হবে না যে আমি প্রথমে 10 নং লিখলাম, এখানে 5 নং লিখলাম, এখানে আবার 12 নং লিখলাম, এখানে 9 নং লিখলাম। এক বিভাগের আরেক বিভাগে লেখা যাবে না, লেখলে স্যাররা নাম্বার দিবে না। আবার এটাও করা যাবে না যে 10-এর ক একটা আসছে, 10-এর ক নং লিখছি, পর 12 13 14 15 সেগুলো সব শেষে 10-এর খ নাম্বারটা মিস আছে, তো খ নংটা আনতে যে একটা কিছু লিখে আসলাম, এটা নাম্বার দিবেন। তারপরে এই ভুলগুলো আপনারা করেন, তারপরে অনেক স্যাররা আছে, আমরা আছি, নাম্বার দিয়ে দিই, কিন্তু অনেক জায়গায় স্যাররা কড়াকড়ি করে দেখে নাম্বার দেয় না, এই জন্য বিভাগটা খুবই সুন্দর করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি আপনাদের আরো প্রশ্ন, আপনার কমেন্ট করেন, কমেন্ট এর উত্তর আমি দিব। মার্জিনের বাইরে কিছু লেখা যাবে না, না মার্জিনের বাইরে কয় নং প্রশ্নের উত্তর এটাও লেখা যাবে না, মার্জিনের বাইরে কিছুই লেখা যাবে না, মার্জিনের বাইরে স্যাররা নাম্বার দিবে। আচ্ছা, আহ উল্টাপাল্টা লেখা পৃষ্ঠা বেশি করার কোনো প্রয়োজন নাই, স্যাররা কিন্তু প্রথম 2 4টা লাইন পরেই বোঝা যায় আপনি কি লিখছেন। আপনার প্রশ্নটা যখন থিওরি লিখবেন, একটা যে জিনিসটা আসছে টপিক্সটা, ওই টপিক্সটা সংজ্ঞাটা, ফার্স্টে সংজ্ঞাটা খুব সুন্দর করে লিখবেন। ভিতরের অংশটা যদি আপনার বডিটা একটু দুর্বল হয়, ভিতরের বডিটা যদি দুর্বল হয় তাহলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে সংজ্ঞা, তারপরে উপসংহার যা আছে যেগুলো আছে এইগুলা খুব সুন্দর করে লিখতে হবে, হ্যাঁ? এরপর আমরা দ্রুত শেষ করতে হবে, আমাদের হাতে সময় কম, অনেক লম্বা সময় হয়ে গেছে, অনেক বিরক্ত হয়ে অনেকে চলে যাচ্ছে। আপনারা একটু বন্ধুদের শেয়ার মেনশন করবেন, কাটাকাটি করবেন না, তাহলে খাতার সৌন্দর্য নষ্ট হয়, স্যাররা নাম্বার কম দেয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো টিকা লেখার সময় প্রথমে কিছুটা ভূমিকা লিখবেন, কিছুটা সমাপনী লিখবেন, মাঝখানে ব্যাখ্যা দিবেন। এই যে দেখেন একটা জিনিস, টিকা লেখার ক্ষেত্রে ভূমিকা, বর্ণনা, এরকম টপিকস দেওয়ার দরকার নেই, উপসংহার এরকম টপিকস দেওয়ার দরকার নাই। আপনি এইভাবে লিখবেন, লিখলেন, পরবর্তীতে ভূমিকা দিয়ে নিচে আলোচনা করা হলো, এই বিষয়ে আলোচনা করা হলো, পরে এখান থেকে শুরু করে আপনার এই যে যে লিখলেন, বডিটা লিখলেন, লেখার পরে শেষে লিখলেন যে এটা এই জন্য খুব তাৎপর্যপূর্ণ এটার। আচ্ছা, ম্যাথ ম্যাথ সাবজেক্টগুলো তো ম্যাথ ক্লাসের আগেই বলে দিব যে কিভাবে কিভাবে করতে হবে, থিওরি নিয়ে তো সমস্যা। এখানে খ নং প্রশ্নের জন্য 4 নাম্বার জন্য 2 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে, হ্যাঁ। ক নং এক কথায় প্রকাশ দিলেও একটা লাইন লিখলেও 1 নাম্বার, 20 লাইন লিখলেও 1 নাম্বার, ক নং যত ছোট করা যায় করবেন। আচ্ছা, তারপর বানানগুলো খেয়াল রাখতে হবে যাতে বানানে ভুল না যায়, হ্যাঁ। তারপরে হলো কোনো পৃষ্ঠা যদি বাই চান্স খালি চলে যায় তাহলে সেটা আপনি কেটে দিবেন, এই যে এইভাবে। এটা কি করলাম, কোনো পৃষ্ঠা যদি কোনো কোনো কারণে ফাঁকা রেখে যায়, তো
তাহলে কেটে দিবেন। এরকম ধরেন এক পৃষ্ঠা তাড়াহুড়া করতে গিয়ে একটা পৃষ্ঠা চলে গেছে বা দুইটা পৃষ্ঠা চলে গেছে, কেটে দেন বা PTO লিখে দেন। এবার খালি না, যদি খালি রেখে দেন, এমন যদি হয় স্যার পিছনের পেজগুলো না দেখলো, তাহলে নাম্বার দিবেন। আচ্ছা, গণিতের ক্ষেত্রে রিভিশন দিতে হবে, কারণ অনেক সময় প্লাস মাইনাস অনেক কিছু ভুল চলে হয়ে যায়। তারপরে হলো আপনার আহ, প্রশ্নের ভিতরে দাগানোর নিয়ম নাই, কিন্তু অ্যাকাউন্টিং এর প্রশ্নগুলো অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু দাগাইতে হয়। পেন্সিল ব্যবহার করুন, পরে আবার মুছে দিবেন। ওটা থেকে এক্সপেল করার নিয়ম আছে, কিন্তু স্যাররা করে না। ঘড়ি রাখবেন, টাইমটা তো অবশ্যই খেয়াল রাখবেন, এই যে 3 মিনিটের তো বলে দিছি। আচ্ছা, হাজিরা খাতায় নম্বর সিগনেচার শিটে তুলতে ভুল করবেন না। এইগুলো যদি হাজিরা খাতায় যদি সাইন না থাকে, পরে রেজাল্ট আসবে না কিন্তু। ঠিক আছে। লোড শিট নিলে পিছনে লিখতে হবে, এটা তো আমি সিগনেচার করে নেবেন, এটা বলে দিছি আগে। আর স্যারের সাথে মিসবিহেভ করবেন না। ঠিক আছে। মিসবিহেভ করলে দেখা যাবে স্যাররা এক্সপেল করার ক্ষমতা রাখে, সাইলেন্ট এক্সপেল করে দিতে পারে। আচ্ছা, এখন আপনাদের এই এগুলোর বাইরে আপনাদের প্রশ্নের উত্তর এবং আমি থিওরি লেখার কিছু কৌশল নিয়ে আপনাদের আলোচনা করব। থিওরি লেখার ক্ষেত্রে কি করবেন? ধরেন আমরা একটা প্রশ্ন লিখতেছি, এটা সংজ্ঞা আসছে। সংজ্ঞা লিখতে গেলে ভালো নাম্বার যদি আপনি পেতে চান, তাহলে রাইটারের সংজ্ঞা মুখস্থ করা দরকার। এখন রাইটারের সংজ্ঞা মুখস্থ করতে আপনি পারেন না, আপনার মনে থাকে না, তখন একটা কৌশল আছে। ধরেন আপনি অর্থনীতি একটা সাবজেক্ট পড়তেছেন, সম্পূর্ণ বইয়ে দেখবেন অর্থনীতির 3-4 জনের সংজ্ঞাই ব্যবহার করছে বা 5 জন রাইটারের সংজ্ঞা ব্যবহার করছে, তাহলে 5 জন রাইটারের নাম আগে লিখে ফেলেন এবং মুখস্থ করে ফেলেন, খাতায় আগে লিখে মুখস্থ করে ফেলেন। ঘুরে ফিরে এই 5 জনের যেই সংজ্ঞাটাই আসবে এই সাবজেক্টের, আপনি উনার এই সংজ্ঞা ইউজ করবেন, ওনার এই সংখ্যা ইউজ করবেন। হ্যাঁ, ঘুরাই ঘুরাই ফিরে একজন ফার্স্টে দানে অ্যাডাম স্মিথ বা যে আছে রাইটার আছে, এগুলার সংখ্যা এটাতে এই প্রশ্নে এটা ইউজ করলেন, আর এটাতে ওইটা অন্যটা ইউজ করলেন। আর ম্যাক্সিমাম যদি এই ভিতরে একটা দুইটা শব্দ ভুলে যান, তাহলে সমস্যা নেই, স্যারের তো সম্পূর্ণটা মুখস্থ নাও থাকতে পারে সব সংজ্ঞা। ঠিক না? আর স্যার এত সময় নাই যে ওই বই থেকে বের করে ওই সংজ্ঞা ইয়ে করবে। আর এক এক বইতে এক এক রাইটারের অনেক রাইটার থাকতে পারে। তা আপনার লেখক আপনার গবেষকদের সংজ্ঞা ইউজ করাটা বেস্ট। 2 নাম্বার, যদি ইংরেজিতে সংজ্ঞা ব্যবহার করতে পারেন আরো ভালো, যে একটা ইংরেজি শব্দ লিখলেন, তাহলে স্যাররা অনেক সময় খুশি হয়। তো সংজ্ঞার ক্ষেত্রে এরকম। বর্ণনার ক্ষেত্রে যে জিনিসটা করবেন, বর্ণনার ক্ষেত্রে পয়েন্ট তো লিখতে হয়। পয়েন্ট লিখার ক্ষেত্রে আমার যে কৌশলটা ব্যবহার করবেন, এটা হলো পয়েন্ট এরকম নাম্বার দেন আপনারা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম দেন। এই নাম্বার ইউজ করবেন না। নাম্বার ইউজ করলে কিছু প্রবলেম হয়, যে ইচ্ছা হলো 7টা পয়েন্ট লিখছেন আর মনে আসতেছে না, সাথে যায় শেষ করলে দেখা যায় হ্যাঁ, এটা তো একটা অড নাম্বার, এখানে শেষ করব। আমি 8টা বা 10টা করতে পারলে না বেশি নাম্বার পাইতাম, মনে নাই আমার পয়েন্ট, এখন কি করব? এখন সাথে যায় শেষ করতে হইতেছে। তখন আপনি টাইম নষ্ট হয়ে যায় ওইটা একটু বাড়ানোর জন্য। কিন্তু আপনি যদি এখানে এরকম এরকম চিহ্ন ইউজ করেন, নাম্বার না দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, এরকম চিহ্ন যদি আপনি ইউজ করেন, তাহলে কি হলো, যে বিভিন্ন চিহ্ন ইউজ করা যায়, এগুলো ইউজ করলে দেখা যায় দেখতেও সুন্দর লাগে। আর ওই আপনার ওই এই নাম্বারটাও দেওয়া হলো না। এই একটা টেকনিক ব্যবহার করে আপনি এই ভালো একটা অল্প অল্প পয়েন্ট দিয়েও বেশি পয়েন্ট বোঝা যেতে পারে। হ্যাঁ, এই টেকনিক ইউজ করতে পারেন। আরেকটা টেকনিক থিওরি লেখার ক্ষেত্রে যেটা আপনারা ব্যবহার করবেন, আপনি একটা করবেন কি, পয়েন্টগুলো বক্স আকারে, চিত্র আকারে সাজাতে পারেন। যেমন ধরেন একটা প্রকারভেদ আসলো, প্রকারভেদটা এরকম শ্রেণী বিভাগ আপনি করে দিবেন খাতার মাঝে পেন্সিল দিয়ে। এটার এই শ্রেণী, এটা থেকে এই শ্রেণী, এখান থেকে দুইটা গেছে, হ্যাঁ, এটা এখানে গেছে, এখানে গেছে। এই চিত্র লেখার পরে থিওরি ভিতরের পয়েন্টের ব্যাখ্যা কম হইলেও চলবে, এই চিত্র দেখে আপনাদের নাম্বার দিবে। জুমের টাইম লিমিট শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেলে আবার আপনার জুমে ঢুকতে পারবেন। পরবর্তীতে আরেকটা কাজ করবেন, যদি এরকম হয়, ধরেন বৈশিষ্ট্য থাকে, গুরুত্ব থাকে, সুবিধা থাকে, অসুবিধা থাকে, এইগুলা খাতায় দেখবে অনেক সময় এমন প্রশ্ন আছে যেগুলো আমাদের বলে দেয় যে এই আপনার বৈশিষ্ট্যের মাঝে ধরেন এটা হলো অর্থনীতি, এরকম অর্থনৈতিক বা গুরুত্ব থাকে, অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, হ্যাঁ, এইগুলা অর্থনৈতিক গুরুত্বের ভিতরে কয়েকটা পয়েন্ট থাকে, সামাজিক গুরুত্বের ভিতরে কয়েকটা পয়েন্ট থাকে,
হ্যাঁ, রাজনৈতিক গুরুত্বের ভিতরে কয়েকটা পয়েন্ট থাকে, এইভাবে না লিখে আপনি গুরুত্ব লিখে এরকম বক্স করেন।